প্রিয় দর্শক, এনটিভির বিশেষ আয়োজন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আপনারা প্রত্যেকে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা যে সাবজেক্টটি বললাম, আপনাদেরকে যে বিষয়টি বললাম, সেই বিষয়ের আলোকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাকসুর সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন। উনি আছেন আমাদের সাথে। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, যিনি দীর্ঘ ৫ বছর আয়না ঘরে বন্দি ছিলেন। আমরা শুনব তার কথা। তিনি মাইকেল চাকমা আছেন আমাদের সাথে। আমার বাম পাশে আছেন যিনি বাংলাদেশের আলোচিত গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন সঞ্জিদা ইসলাম তুলি। সঞ্জিদা এবং আরও যারা অন্য পরিবারের সদস্যরা গুমের শিকার যারা হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা যখন একসাথে হলেন, তখন তারা একটি সংগঠন গঠন করলেন তাদের হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া, গুমের শিকার স্বজনদের ফিরে পাওয়ার জন্য। সেই সংগঠনের নাম মায়ের ডাক। সঞ্জিদা ইসলাম তুলি, তিনি সেই মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনিও আছেন আমাদের সাথে। তো আমি প্রথমেই যাচ্ছি আক্তার হোসেনের কাছে, যিনি দীর্ঘ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সোচ্চার ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। সে আন্দোলন করতে গিয়ে কিভাবে, কতটা নির্মমতার শিকার হয়েছেন, আমরা প্রথমে আক্তার ভাই আপনার কাছে যেতে চাই। এবারের যে আন্দোলন খুবই সুন্দরভাবে আগাচ্ছিল। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের এবং কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম যে সারা দেশের শিক্ষার্থীদের উপরে হামলা হতে শুরু করলো। এবং 16 তারিখ আমরা যখন শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচিটি পালন করছি, তখনই আমাদের কাছে খবর আসে বিকেলবেলা যে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। সে ভিডিওটিও তখন ছড়িয়ে পড়েছে এবং এই বিষয়টা আমাদের সকলকে দারুণভাবে বেদনাহত করে। আমরা তখন আরও খবর পাই যে সারা দেশে আরও বিভিন্ন জায়গায় আরও অনেকেই মারা গেছেন। 6-7 জন মারা যাওয়ার খবর 16 তারিখে আমাদের কাছে আসে। 17 তারিখ রাজু ভাস্কর্যের সামনে আবু সাইদ সহ আরও যারা শহীদ হলেন, তাদের জন্য একটা গায়েবানা জানাজার আয়োজন ছিল। সেই গায়েবানা জানাজায় অংশ নেওয়ার জন্য সেখানে আমি আসি এবং সেখানে যারা পুলিশ ছিলেন তারা আমাকে এসে সেখান থেকে চলে যেতে বলেন। এবং আমি যেটা বুঝতে পারি যে তারা আমাকে এখান থেকে মিডিয়া এবং লোকচক্ষুর অন্তরালে নিয়ে গিয়ে তারা আমাকে আটক করতে চায়। তো সে সময় আমি তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ি এইভাবে যে এই ক্যাম্পাস তো শিক্ষার্থীদের ক্যাম্পাস, এটা তো পুলিশি ক্যাম্পাস হতে পারে না। কিন্তু তারা আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। আমি বারবার বলছিলাম যে আপনারা কেন, যদি ক্যাম্পাস থেকে কাউকে বের করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে ভিসি আসবেন, প্রক্টর আসবেন বা বিশ্ববিদ্যালয়ে কোনো টিচার আসবেন, আমরা তাদের সাথে কথা বলবো, আপনারা তো অথরিটি না এখানকার। কিন্তু না, তারা কোনো কথা শুনলেন না। আমাকে 20-25 জন পুলিশ ধাক্কা দিয়ে পেছনের দিকে যখন নিয়ে যাচ্ছিল, তো তখন আমি যখন আর পারছিলাম না, তখন আমি রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাই। কিন্তু সে সময়টাতে সাউন্ড গ্রেনেড ফুটানো হয় 2টা এবং একজন সাংবাদিকও সেই সাউন্ড গ্রেনেডে আহত হন। আমাকে যারা সেই সময় শিক্ষার্থী এবং জনতার মধ্যে থেকে যারা প্রোটেকশন দিচ্ছিলেন, তারাও তখন ছিন্নভিন্ন হয়ে পড়েন এবং সে সময়টাতে পুলিশ চ্যাংদোলা করে আমাকে তখন নিয়ে এসে প্রিজন ভ্যানে উঠিয়ে নিয়ে আসে। এবং এরপরে আমাকে কিন্তু তারা শাহবাগ থানায় রাখার কথা, যেহেতু আমাকে রাজু ভাস্কর্য থেকে তারা গ্রেফতার করলো, কিন্তু সেখানে নয়, আমাকে রমনা থানায় গিয়ে রাখা হলো আর কি। এরপরে 2 দিনের রিমান্ড দেওয়া হলো, তারপরে জেলখানায় পাঠানো হলো। জেলখানায় যাওয়ার পরে আমি দেখলাম যে এর আগে আমি আরও 2বার জেলখানায় গিয়েছি, 2021 এবং 2022-এ। সাধারণত জেলখানায় গেলে তার পরের দিন অন্তত 2টা মিনিট পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় যে আমি জেলখানায় এসেছি, এই সেলে আসি বা এই ওয়ার্ডে আসি, যাতে আমার ফ্যামিলির লোকেরা পরবর্তীতে যদি সাক্ষাৎ করতে আসেন তাদের সাক্ষাতে সুবিধা হয়, বা আমাকে যদি কোনো প্রয়োজনীয় ঔষধ বা জামাকাপড় পাঠান সেটা সুবিধা হয়। কিন্তু কোনোভাবেই তারা আমাকে কোনো ফোন কল করতে দিলেন না। শুধু আমাকে না, কোনো বন্ধুকেই তারা আর কোনো ফোন কল করতে দিলেন না। শুধু তাই নয়, আমরা যে রুমে ছিলাম সে রুমগুলো কিন্তু স্বাভাবিক ওয়ার্ড ছিল না। জেলখানার যে ওয়ার্ড,
সেখানে না, আমাদেরকে কন্ডেম যে সেলগুলো বানিয়ে রাখা হয়েছে সেই সেল এরিয়ায় আমাদেরকে রাখা হলো এবং 24 আওয়ার আমাদেরকে সেখানে বন্দি রাখা হলো। একেবারে বিচ্ছিন্ন একটা বন্দিত্বের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছিল। সবাইকে একই অবস্থা। এবং কোনোভাবেই আমাদের ফ্যামিলি মেম্বার্সরা তারা জেলখানার গেটে এসেছেন, কিন্তু আমাদের সঙ্গে তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। আমরা জেলখানায় কোনোভাবেই বাইরের কোনো খবর আমাদের কাছে পৌঁছাতে তারা দেয়নি। এত কঠিন একটা বন্দিত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এবং এটা তো গেল বন্দিত্বের বিষয়ে। আমরা যদি দেখি 2021-এ যখন আমি আটক হই, তখনকার ঘটনাগুলো ছিল আরও মর্মান্তিক ঘটনার। কারণ আমাকে শাহবাগ থানায় তখন আটক করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে চোখ বেঁধে কোথায় যেন নিয়ে যাওয়া হয় গাড়িতে করে, আমি জানি না। নিয়ে যাওয়ার পরে আমাকে হাত উঁচু করে বেঁধে আমাকে নির্যাতন করা হয়। নির্যাতনের মাত্রা এতটাই প্রকট ছিল যে এরপরে 2 সপ্তাহ আমি হাঁটু ফেলে সিজদা দিতে পারি নাই। আমাকে পা সোজা রেখে আমাকে নামাজ পড়তে হয়েছে। এত অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। এখানে মাইকেল চাকমা আছেন, তুলিয়াপু আছেন, তাদের ফ্যামিলি মেম্বার্সরা গুম হয়েছেন, অনেকে আয়নাঘর থেকে এসেছেন। সেখানকার তো অমানবিক পরিস্থিতিগুলো আমরা সবাই এখানে জানি। কিন্তু আমরা যদি ডিবির গারদে আমাকে দীর্ঘদিন থাকতে হয়েছিল, রিমান্ডে থাকতে হয়েছিল, শাহবাগ থানার গারদে থাকতে হয়েছিল, এই যে গারদগুলো, সেগুলোতেও কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের তেমন কোনো ব্যবস্থা নেই ডিবির গারদে। আমরা একটু, আপনি তুলিয়াপার কথা বলছেন যে আসলে এই যে ভিন্নমত দমন এবং কাউকে কোনো অধিকার না দেয়া, এই যে একটা বাজে অবস্থা, এই যে মানে মানবিকতার কোনো সংঘাতেই পড়ে না, সেটা আসলে কবে থেকে কিভাবে শুরু হলো? আপনি দেখবেন যে আমাদের যাদেরকে ব্যাপকভাবে গুম খুন করার এই সংস্কৃতি বাংলাদেশে কিন্তু আসলে ছিল না। এটা শুরুই হয় যখন শেখ হাসিনার রেজিম স্টার্ট হয় বাংলাদেশে, তখন থেকে 2009 থেকে যদি ধরেন। এর আগে হয়তো 1-2টা ঘটনা আপনারা দেখতে পাবেন, কিন্তু ব্যাপকভাবে এই চরম মানবাধিকার লঙ্ঘন, যেটা গুম করে ফেলা, মানুষকে তুলে নিয়ে যে হত্যা করা, খুন করে ফেলা, এইটা শুরু হয় 2009 থেকে। এবং এই রেজিম যখনই কোনো ইলেকশন আসে, এবং আমরা দেখতে পাই যে 2014 ইলেকশন বলেন, 18-র, তারপর আমরা 24-এর ইলেকশন দেখলাম। আমার ভাই যেমন সাদুল ইসলাম সুমন সহ যাদেরকে ব্যাপকভাবে তুলে নিয়ে যাওয়া হয় আইন প্রয়োগকারী সংস্থা, রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা র্যাব কর্তৃক 2013-র 4th of December, ওই জানুয়ারি 5ই জানুয়ারি ইলেকশন ছিল 14-র। তার পূর্ববর্তী সময় যদি দেখেন 2 সপ্তাহে কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশের মানুষজনকে নির্বিচারে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং তাদেরকে তুলে নিয়ে এই সিক্রেট ডিটেনশনসের আয়নাঘর, যেটাকে আমরা জানি এখন, সেই আয়নাঘরের মতো বন্দিশালায় আটক করে রাখা হচ্ছে। সেই সময়ের পরিস্থিতিটা কি, কেমন ছিল? কতজন গুমের শিকার হলো? কিভাবে তাদেরকে কাউকে হত্যা করা হলো? আমরা একটু যদি সেই সময়ের দৃশ্যটা যদি একটু দেখি আমরা আমাদের স্ক্রিনে। ভয়, আতঙ্ক আর মানুষ অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ফেলে রাখার এক জনপদের নাম নারায়ণগঞ্জ। একদিনেই 7 জনকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা এবং তারপর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা প্রত্যক্ষ করল সারা দেশের মানুষ। শত মানুষের আন্দোলন আর প্রশাসন, সরকার সবার কাছে আকুতির পরও হতভাগ্য মানুষগুলোকে জীবিত ফেরত পেল না তাদের স্বজনরা। সান্ত্বনা শুধু এটুকু, প্রিয়জনের লাশ ফেরত পেয়েছেন তারা। আল্লাহ, এই গুমের মৃত্যু এটা কিভাবে গেল? আমি ছেলে ডাক শুনি না, মা বলে ডাকে না। বাবা আসে সরা, আয়না তো বাবা আসে না। আপনারা যদি মনে করেন যে এই কান্না আপনারা উপেক্ষা করবেন, আমাদের এই ভদ্র ভাষার আকুতি উপেক্ষা করবেন, আমাদের ভদ্র ভাষার প্রতিবাদ উপেক্ষা করবেন, তাহলে আপনারা মগের মূল্যকে আছেন এবং এটা আপনাদের একদিন বিচারের সম্মুখীন হতেই হবে।
এরকম বহু অপহরণের ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে। তাই অনেক এলাকায় গেলে একসাথে বহু মানুষকে বিলাপ করতে দেখা যায়, কারণ তাদের প্রিয় মানুষগুলোকে একই সময়ে একই স্থান থেকে চোখের আড়াল করে দেয়া হয়েছে। যেমন থাম থেকে ২৭ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় লাকসাম থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু, পৌরসভার বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ, আর বংশাল থানা ছাত্রদলের ৪ নেতা চাচা সোহেল, জহির, চঞ্চল এবং পারভেজকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই থেকে এই পরিবারগুলোতে চলছে হাহাকার। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, শাহিনবাগ এবং নাখালপাড়া থেকে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সহ ৮ জনকে তুলে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে। সাজেদুল ইসলাম সুমন সহ ৬ জনকে র্যাব এক রেখা কয়েকটি গাড়ি থেকে কালো পোশাক পরা অস্ত্রধারী কয়েকজন নেমে উঠিয়ে নিয়ে যায়। সংখ্যার দিক থেকে মোটা দাগের বাইরেও অনেক অপহরণের ঘটনা আছে, যে মানুষগুলো বহু বছর হলো ফেরত আসেননি, যারা চলে গেছেন আলোচনার বাইরে। তাই অপেক্ষায় থাকা স্বজনদের আশ্রয়স্থল আর সান্ত্বনার জায়গা আসলে কোথায়? বছরের পর বছর পেরিয়ে গেল, এখনো খোঁজ মেলেনি বিএনপি নেতা চৌধুরী আলম, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং ছাত্র ইউনিয়নের সাবেক নেতা AKM শামীম আক্তার সহ অসংখ্য মানুষের। উদ্ধার করা তো দূরে থাক, তাদের কারা নিয়ে গেল তাও এখনো জানা গেল না। যখনই পত্রিকায় দেখি একটা লাশ উদ্ধার, কোনো জায়গা থেকে একটা মৃত্যুর খবর, আমাদেরকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সেই সংগ্রাম করতে হয়, কিন্তু তার মধ্যে থেকে বেঁচে থাকা সন্তান, শাশুড়ি, পরিবার সব নিয়েই বেঁচে থাকতে হয়। আরও আপনার ভাতিজি, ক্লাস সে তো 6 এখন। বড় হয়ে গেল, কিন্তু তার বাবা তো এখনো ফেরত আসলো না। আর প্রত্যেক আরোয়ার মতো যত বাচ্চা, সব বাচ্চাই যখনই আমরা রাস্তায় দাঁড়াই, আপনারা দেখেন যে ক্যাম্পেইনে মানববন্ধন করি বা প্রেস কনফারেন্স করি, 2013 থেকে 24 11 বছর কিন্তু আমরা একসাথে এই মায়ের ডাক প্ল্যাটফর্মে এতগুলা ভিকটিম ফ্যামিলি, এতগুলা গুম খুনের পরিবারের সন্তানরা, তাদের জীবনের 10 বছর আসলে শেষ, এবং এই আশায় যে একটা সময় হয়তো বাবাকে পাবে। আমি যাওয়ার পরে আরও আমাকে যে কোনোখান থেকে গেলে জিজ্ঞেস করে যে তুই কি বাবাকে আনতে গেছো, বাবা কি আসবে? আমি আরোয়াকে এই পর্যন্ত 11 বছর আসলে কোনো উত্তর দিতে পারিনি। আরোয়ার মতো আরও যত পরিবারগুলার সন্তানরা আছেন, যারা প্রাইমারি স্কুলে ছিলেন তারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যারা হচ্ছেন 1-2 বছর ছিলেন তারা SSC দিচ্ছেন, এই 10 বছরে এই বাচ্চাদের কান্নার আওয়াজ কিন্তু এই সরকারের কাছে পৌঁছায়নি। এবং আমি বলবো যে এই গুম খুনের এত বড় একটা অপরাধ, সেটা আসলে একজন মানুষকে যে সিক্রেট ডিটেনশন সেলে টর্চার করে মারছে শুধু ওইটাই না, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে তারা, মানে এটা একটা অমানবিক নির্যাতন। এটার সাথে বাস করা প্রতিদিন, এটাকে নিয়ে চিন্তা করা যে না আমার ভাই সহ অন্য যত সব ভাই প্রত্যেকে আসলে কি অবস্থায় আছে, মানে তাদেরকে কীরকম সেলে আছে, যারা বেরিয়ে আসছেন, আপনারা দেখছেন যে যারা বেরিয়ে আসছেন। এবং এমন একটা পরিস্থিতিতে আমাদের থাকতে হয় যে আমরা আসলে আমাদের কথাগুলোও তখন বলতে পারিনি। শেখ হাসিনার যেই সরকার, আপনারা জানেন যে আইন প্রয়োগকারী সংস্থা, আমরা যদি দাঁড়াতেও চেয়েছি কোনো জায়গায় আমাদের কথাটা বলার জন্য যে আমরা আমার ভাইদেরকে ফেরত চাই, আমরা শুধুমাত্র একটা ছবি হাতে নিয়ে দাঁড়াবো রাস্তায়, সেটাও আমাদেরকে করতে দেওয়া হয়নি, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেইখান থেকে 11 বছর পরে যখন আমরা দেশের মধ্যে আসলে কোনো ইনভেস্টিগেশন হলো না, এবং যখনই আন্তর্জাতিক পর্যায়ে আমরা এইগুলো তুলে ধরলাম, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অফ এনফোর্স অ্যান্ড ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারপর হিউম্যান রাইটস ওয়াচ কাজ করলো। গত সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারের আমলে 24 ঘন্টা তো দূরে থাক, 24 মাস, 24 দিন পেরিয়ে 24 মাস, এমনকি কারো কারো জীবনে 5 বছর, 8 বছর, 10 বছরও কেটে গেছে অন্ধকার প্রকোষ্ঠে, যাকে সবাই আয়নাঘর হিসেবে চিনে। সেরকমই একজন নির্যাতিত ভুক্তভোগী মানুষ
মাইকেল চাকমা। তিনি এসেছেন আজকে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করতে এনটিভি স্টুডিওতে। তবে তার চেয়েও আরও ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন ব্যারিস্টার আরমান, যিনি এই অন্ধকার আয়নাঘরে তার জীবনের 8টি বছর কাটিয়ে এসেছেন। চলুন দেখি তার করুণ আর্তনাদের কথা শুনি আমরা। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি। জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিয়েছি, এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম, 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের 8টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের 2 চোখ। 24 আওয়ার ব্লাইন্ড ফোল্ড, চোখ বেঁধে রাখা, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলার সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই এখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভৃতির জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং মানে চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনুসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ হওয়ার কারণে, তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যাতে না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে, আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন দেখলাম বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন আর সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করতাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেললো। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তোমরা যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে।
এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু পর দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানকার লোকজন আমাকে জানায় যে এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দিজীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। যে মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মাইকেল চাকমা, ব্যারিস্টার আরমানের দুঃখগাথা, তার উপর নির্যাতনের ভয়ঙ্কর দৃশ্য আমরা শুনলাম, দেখলাম। আপনিও তো তার মতো সমব্যথী। আপনারও এই অন্ধকার প্রকোষ্ঠে 5 বছর কেটে গেছে। কিভাবে কি হলো, কারা এমন করলো আপনার সাথে? 2019 সালের 9 এপ্রিল বিকাল আনুমানিক 5টার পরে আমাকে 5-6 জন সিভিল পোশাক পরা লোক ঢাকার কল্যাণপুরে বাস স্ট্যান্ড অপোজিট সাইডের থেকে, সোনালী ব্যাংক আছে ওই সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়। আমি সেদিন নারায়ণগঞ্জ থেকে, কাশপুর থেকে ওখানে এসেছিলাম। তারা ওট পিটেছিল ওখানে। আমি যাওয়ার পরই তারা আমাকে আমার নাম ধরে ডাকে, আমাকে ডরে ফেলে, কলারে ধরে, প্যান্টের বেলে ধরে, হাটে ধরে আমাকে ওখান থেকে। তারপরে এক লোক তাড়াতাড়ি গাড়ি পাঠান, এভাবে সে একদম অস্থির হয়ে ফোন করছিল। হঠাৎ করে গাড়ি আসলো, মাইক্রোবাস, সিভিলিয়ান মাইক্রোবাস, সাদা। ওই গাড়িতেই আমাকে তোলা হলো। একেবারে রাস্তার পাশে জায়গা, মেইন রোডের পাশে। গাড়িতে তুলে কোথায় নিয়ে গেল, কিভাবে? গাড়িতে তোলার পর আমার চোখ বেঁধে দেওয়া হলো। তার আগে আমি ওই একটা সিটের, ড্রাইভারের পাশে যে সিট একটা ছিল থাকে না, তাকে ওই সিটের পেছনে একটা ওয়াকি টকি দেখেছিলাম, যা আমাদের এখানকার আইন শৃঙ্খলার সাধারণত সরকারি এজেন্সি যারা ব্যবহার করে, এরকম একটা ওয়াকি টকি দেখেছিলাম। পরে আমার সব কিছু নিয়ে, মোবাইল ফোন, তারপরে আমার ব্যাগটেক নিয়ে কেমন চোখ বেঁধে কালো কাপড় দিয়ে। এরপরে আমার মোবাইল, আমার ফেসবুক পাসওয়ার্ড, আমার ফেসবুকের অ্যাড্রেস নিয়ে নেয়, দিতে বলে, আমি দিলাম। তারপর একটা অজ্ঞাত স্থানে নিয়ে যায় আমাকে। অনেকক্ষণ গাড়িটা রাস্তায় ড্রাইভ করে, প্রায় 40-45 মিনিটের মতো রাস্তায় আমাকে ড্রাইভ করায়। এরপরে একটা ঘরে নিয়ে যায়। এটা দেখতে ঠিক আমাদের দেশের থানার যে সিস্টেম, যেখানে লকআপ আছে 3টা, একদম ছোটো ছোটো 7x11 ফিটের মতো হবে লম্বায়, ভিতরে একটা অ্যাটাচ টয়লেট আছে। থানার লকআপের সাইডে লকআপগুলো একটু পরিচ্ছন্ন, ওই লোহার রডের দরজা আছে, ওখানে নিয়ে আমার চোখ খুলে দেয় তারা। আর কাছাকাছি একটা দরজাটা কাছাকাছি, এটা লোহার পাটের, বাইরে কিছু দেখা যায় না অবস্থা। 3টা লকআপের মধ্যে লাস্ট লকআপে এক লোকের শব্দ আমি শুনছিলাম সেখানে। ওখানে আমাকে 1 রাত রাখে। তারপর দিন রাতে আবার ওখান থেকে আমাকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায়। এটা
রাতে খাবার দেওয়ার পর আমি এশার নামাজ শুনলাম। এরপর খুব সম্ভবত আমার ধারণা মতে 9টার দিকে আমাকে ওখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে। তো গাড়ির শব্দ শুনলাম, ওই কম্পাউন্ডে থামলো, এক লোক আসলো, তার হাতে একটা হ্যান্ডকাপ, ও আমাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, গাড়িটিটা হ্যান্ডকাপ পরিয়ে দেয়, চোখ বেঁধে দেয়। তারপর এক লোক আসলো, তার হাতে একটা হ্যান্ডকাপ আর একটা টুপি কালো কাপড়ের, যেটা একদম এই বরাবর তারা পরিয়ে দেয়, দুটো কাপড়, কালো কাপড়। প্রথমে আমাকে একটা কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, তারপর টুপিটা পরিয়ে দেয় এই বরাবর, ওটা একটু মোটা কাপড়ের, তার উপর একটা কাপড় বেঁধে দেয় এইভাবে। তারপরে আমার হাতে হ্যান্ডকাপ লাগায়, ওখানে বের করে নিয়ে গাড়িতে তোলে। আবার কি তোলার সাথে কিছুক্ষণ এই সাথে সাথে আবার গাড়ি থেকে নামিয়ে ওই যে পার্টি আমাকে নিতে এসেছিল, ওরাও একটা টুপি আর একটা কাপড় নিয়ে আসছিল। তো এখান থেকে যে টুপিটা আমাকে পরিয়ে দেয়, ওই গাড়ি থেকে নামিয়ে আবার ওই টুপিটা খুলে বাইরে যে কাপড়টা বেঁধেছে ওইটা কোথায় নিয়ে গেল? ওখান থেকে আমাকে প্রায় আরও ঘন্টার কাছাকাছি সময় ড্রাইভ করে একদম ভাঙা, খুব আঁকা বাঁকা, মনে হয় গ্রামের রাস্তার মতো একটা রাস্তা দিয়ে প্রায় ঘন্টার কাছাকাছি ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামলো। আমি তো ধরে নিয়েছিলাম আমাকে তারা হয়তো ক্রস ফায়ারে মেরে ফেলবে, যেহেতু রাতে আমাকে নিচ্ছে। এরকম ঘটনা আমি প্রায় সময় পত্রিকায় পাচ্ছিলাম সে সময় বিভিন্ন জায়গায়, মানে তখন আবার নতুন করে ক্রস ফায়ারের নামে হত্যার একটা জুডিশিয়াল কিলিং যেটা আমরা বলি, এটা করা হচ্ছে। তো আমি এরকম একটা ভয়ের মধ্যে ছিলাম যে আমাকে হয়তো আজকে রাতেই তারা মেরে ফেলবে এরকম। ওটাও এখানে কাছাকাছি ঢাকার বাইরে নিয়ে গিয়ে তো একটা নাটক সাজিয়ে আমাকে মেরে ফেলবে, এটা করে আছে অনেক দিন ধরে আমাদের দেশে হচ্ছিল বিশেষ করে। তারপরে ওখানে নেওয়া হলো আমাকে, একটা রাত তখন প্রায় 10টা এরকম, ঘন্টাখানেক পরে প্রায় 10টা বাজবে। ওই জায়গায় আমি যেহেতু মারা গেছি বা এখন মেরে ফেলবে, এই একটা মানে মনের মধ্যে এরকম একটা ভয়, এবং আমার এরকমও ছিল যে যেহেতু মেরে ফেলবে, এখন তো বেশি ভয় পেলেও যাক, মেরে ফেলবে যখন মারা গেছি। তারপরে আমার নামার সাথে আমি স্লোগান দিতে লাগলাম। কোথায় নিয়ে গেল, কোথায় রাখলো? এটা একটা জায়গা ঢাকার খুব কাছেই হবে জায়গাটা, ওখান থেকে তো অনেক। কিসে রাখলো? একটা অন্ধকার ওটা রুম আছে, ছোট ছোট রুম, জেলের মতো সিস্টেমটা ওইরকম, কিন্তু একজনকে একটা রুমে রাখতো। সেটা আলো বাতাস তো বাইরের পাওয়া যেত না, শব্দ শোনা যায় না ওখান থেকে, শুনতে দেয় না। অনেক বড় বড় ফ্যান আছে, ওই ফ্যান চালিয়ে, এটা অত্যাচারের সিস্টেম ব্যবস্থা তারা সেখানে রেখেছে। ঠিকমতো ঘুমাতে দেয় না। ওই ফ্যান যেটা আপনার যেই ফ্যানটা চালু করলে আপনার একটু ঠান্ডা লাগবে, ওই ফ্যানটা তারা বন্ধ করে দেয়। আর যেটা চালু করলে একটু বেশি গরম লাগে, ওই ফ্যানটা তারা চালু করে দেয়। আর যেই ফ্যানটা চালু করলে বেশ শব্দ হয়, একদম মানে ঘুম ভেঙে যায়, ঘুমানো যায় না এরকম, ওই ফ্যানগুলো তারা কিছুক্ষণ পরপর তারা চালু করে দেয়। আর তারা কোনো সময় আরও এসে ওই লক আপে থালা দিয়ে বাড়ি মারে। লোকটা ঘুমাচ্ছে, তখন থালা দিয়ে বাড়ি মারবে যেন সে ঠিকমতো ঘুমাতে না পারে। এরকম অবস্থা। ওই জায়গা থেকে কোনো শব্দ শোনা যায় না, কোনো ইনফরমেশন তো পাওয়াতে দূরে কোথাও বলা যায় না। ওরা মুখ দেখায় না, তারা মুখ দেখায় না, কোটা বলে না। নর্মাল তারা বলে আমাদের কোটা বলা নিষেধ, এখানে কোটা বলা যায় না। কোনো রুম সেলে সিসি ক্যামেরা আছে,
24 ঘন্টা 24 আওয়ার্স তারা সিসি ক্যামেরারটা মনিটরিংয়ের মধ্যে রাখে। প্রথমে আমি রাখিনি আমাকে এই সিসি ক্যামেরার মনিটরিংয়ে, পরে আমাকে প্রায় 3 বছর সিসি ক্যামেরার 24 ঘন্টা সিসি ক্যামেরার মধ্যে রেখেছিল। আপনার সাথে আর কারা কারা সেখানে ছিল, কার কার সাথে আপনার কথা হলো, সেখানকার পরিবেশটা কেমন ছিল যদি বলেন। প্রথম যখন আমাকে সেখানে নেওয়া হলো 2019 সালের দিকে, তখন সেখানে অনেক লোক ছিল, একদম প্রায় ওই জেলটা একদম ভর্তি ছিল লোকে। রমজানের মাঝামাঝি সময় আমাকে অন্য একটা রুমে শিফট করা হলো, ট্রান্সফার করা হলো। সেটা অনেক পুরনো ভবন, উঁচু, তার অনেক পুরনো, একটা ফ্যান অনেক বড়। তো ওখানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর আমি এক লোক ফ্লোরে বিছানা ফেটে বসে থাকা অবস্থায় দেখলাম, আর আমার জন্য একটা খাটের উপর বিছানা ব্যবস্থা করে রাখা ছিল। তখন কি চোখ বাঁধা ছিল না চোখ খোলা ছিল? চোখ বাঁধা, তারা রুম থেকে বের হলে চোখ বেঁধে দেয়, হাতে হ্যান্ডকাপ পরায়, বাইরে কিছু দেখতে দেয় না। তো আর রুম যখন সেলের ভিতর ঢুকায় তখন চোখ খুলে দেয়। আমার চোখ খুলে দিয়েছিল, আমার সাথে যে ছিল তারও চোখ খোলা ছিল, বাইরে ভিতরে হ্যান্ডকাফ খুলে দেয়, চোখ খুলে দেয়। তো আমাদেরকে বলা হলো আপনারা কথা বলবেন না, 2 লোক আছি। ওই রুমটার আয়তন খুব সম্ভবত 9 ফিট বাই 12 ফিটের মতো লম্বা হবে, এরকম। কয়জন ছিলেন? 2 জন। আপনি আর ওনার নাম কি? তার নাম ছায়েদুল, তার বাড়ি রংপুর মমিনপুরে, সে আমাকে বলেছিল, থানার পাশে বাড়ি। তো ওখানে আরও অনেক লোক ছিল, 10টা রুম থাকে নর্মালি তাদের, 2 সাইডে, এই সাইডে একটা, মাঝখানে হাঁটার রাস্তা। ওই যেখানে নেওয়া হলো সেখানে রুমগুলো একদম অ্যাটাচ, এদিকে 5টা এদিকে 5টা, হাঁটার রাস্তাটা ওই সাইডে 5টা করে রুম, একদম সব রুমে ছিল বন্দি। আমি এটা বুঝতে পেরেছি, কান্নার শব্দ শোনা যায়। তারা সে বছর অনেক শীত পড়েছিল 19 সালে, ওই শীতের সময় ফ্যানগুলো বন্ধ রাখতো। 5 বছর কেটে গেল কিভাবে, মানে কোন আশায় বেঁচে ছিলেন, কি আশা নিয়ে? 5 বছর আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি চিন্তা করতাম, তারা আমাকে বলেছিল তুমি যে বেঁচে আছো এটা তোমার অনেক বেশি, এখনও যে তুমি বেঁচে আছো এটা অনেক বেশি। তার মানে আমি ধরে নিয়েছিলাম যে অনেক লোককে তারা মেরে ফেলেছে। তারা যখন বলে ওখানে যারা করে, আমি তাদেরকে, তো তারা আমাকে বলে তুমি যে বেঁচে আছো এটা তোমার অনেক ভাগ্য ভালো। তো ওখান থেকে আমি সারা পাবো এটা আমি একদম চিন্তা করতে পারিনি। 5টা বছর আমি বাসার রাস্তা ছেড়ে দিয়েছিলাম। হয়তো আমি ভেবেছিলাম এই যে হাসিনার যে ফেসিজম যতদিন থাকবে ততদিন আমি সারা পাবো না। সাইদুলের সাথে কি আলাপ হলো, সাইদুলকে কেন নিল? সাইদুলকে সে আমাকে বলেছে সে একজন একেবারে নিরপরাধ ব্যক্তি, ড্রাইভার ছিল, তাদের তার বস জাতীয় পার্টি করত, আর তার সাথে আওয়ামী লীগের এক নেতার এমপির একটা ব্যবসায়িক দণ্ড ছিল। এই দণ্ডের জেরে তাকে ওই লোকটাকে ফাঁসানোর জন্য। নতুন বাস্তবতায় তো আপনি প্রাণ ফিরে ফেলেন, কিন্তু আপনার পরিবার তো আপনার আশাই ছেড়ে দিয়েছিল। আমরা এমনও শুনলাম যে আপনার শেষকৃত্য তারা সম্পন্ন করেছিল, আপনার বাবাকে আপনি হারালেন। যেই অবস্থা গেছে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা আসলে এক কথায় একজন মানুষ তো মারা যায়, মারা যাওয়ার পর যদি কোনো লোক 5-10 বছর পরে ফিরে এসে তার অবস্থা বর্ণনা করতে পারতো যে আমি মৃত্যুর পরে ফিরে আসলাম, আমি এটা দেখলাম। তারপরে
বোঝানো যেত যে ব্যাপার, মানে আমরা বুঝতে পারতাম যে ব্যাপারটা কত কষ্টের। তো এখন আমার পরিবার তো অনেক সাফার করেছে, আমার বাবা মারা গেছে অনেক কষ্টে, তারপর তারাও কেউ আমার মানে আমি যে ফিরে আসবো এটা কেউ আশা করেনি। আপনি যে বলছেন এটা সঠিক যে আমার না ফেরার আশায় বা তারা আমাকে ধরে নিয়েছিল আর বাঁচিয়ে রাখবে না হয়তো বা, যাই হোক তার জন্য আমরা একটু তার যা করার মৃত্যুর পরে আমাদের যে যা করার তারা করে দিয়েছে, বা আমি যদি বেঁচেও থাকি হয়তো বা সে ইয়েটা আমি পাবো, হয়তো সে পরে আমি হয়তো বা বেশি ফিরে আসতে পারবো, আর যদি মারাও যায় হয়তো বা তার একটা। এই যে আপনার সাথে এত ভয়ঙ্কর অবিচার করা হলো, আইনের দ্বারস্থ হবেন কিনা, প্রতিকার চান কিনা, কার বিচার চান? এটা একটা চরম মানবাধিকার লঙ্ঘন, এটা অন্যায়, এটা আমাদের দেশের আইন সংবিধান বিরোধী একটা। তো এখন আমারকে যা করা হয়েছে এটা আমি অবশ্যই আইনে দ্বারস্থ হব। আমি চাই যারা এর সাথে জড়িত ছিল, বিশেষ করে যারা ক্ষমতায় ছিল, সেই যারা ক্ষমতাধর ব্যক্তি বা যে ছিল সে যারা এইটা করেছে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব, এবং তাদের যেন নেক্সট পরবর্তীতে আমার মতো আর যেন কেউ এরকম মানে এই কষ্টের, এটা অবর্ণনীয় শুধু না, একেবারে মানুষের অমানবিক এরকম শিকার যেন আর কেউ না হয়। তুলি, মায়ের ডাক আপনারা প্রতিষ্ঠা করেছেন, প্রত্যেকটা দুঃখী মানুষ আপনারা। কত মানুষ এখনো গুমের শিকার, দেশের আইন এবং আন্তর্জাতিক আইনের দ্বারস্থ আপনারা হবেন কিনা? আমরা ইতিমধ্যে জেনেছি যে জাতিসংঘের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে তদন্ত করার জন্য। সব মিলিয়ে কি বলবেন, কত লোক এখনো তাদের স্বজনের প্রতীক্ষায় আছে? আমরা যদি গত এক যুগের কথা বলি আপনাদেরকে, তাহলে হচ্ছে লিস্টেড কেস অনেকে আছে এখনো কিন্তু সামনে আসেনি, তার স্বজনকে পাচ্ছেন না, হয়তো কেউ জানেও না। শেখ হাসিনার সরকারের পতনের পরে তারা হয়তো তুলে ধরছেন এখন। তো আমাদের লিস্টেড কেসে এখনও 153 আপ যারা হচ্ছে এখনো পর্যন্ত আমরা পাইনি, যেই পরিবারগুলো এখনো প্রতীক্ষায় আছে। এবং এই যে চরম মানবাধিকার লঙ্ঘন, আপনি দেখছেন যে কবরের মতো সেল, মৃত্যুর চেয়েও অনেক বেশি কঠিন যন্ত্রণার মধ্যে প্রতিটা দিন পার করা, প্রতিটা পরিবার কিন্তু দাঁড়াই আমরা প্রত্যেকবার যে আমাদের চাওয়াটা থাকে, যেটা কিন্তু মাইকেল চাকমা ভাইয়ের পরিবার থেকেও কিন্তু তারা আমাদের সাথে ছিলেন। আমরা কিন্তু কেউ আশা ছাড়িনি এই কারণে যে এই সরকারকে, এই ফ্যাসিস্ট রেজিমকে এবং এই আইন প্রয়োগকারী সংস্থা যেটা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে, তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি এতজন মানুষকে অবৈধভাবে ইল্লিগালি তুলে নিয়ে যাওয়া, এরকমভাবে টর্চার করা, এরকম কাস্টডিতে রাখা এবং তাদেরকে গুম করে জীবনের এতটা পুরো পরিবারটাকে ধ্বংস করে দেওয়া, এবং এতগুলা মানুষের একটা জীবনের একটা যুগ, একটা পর্যায় শেষ হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে আরও কঠিন যেই পরিস্থিতি, যেটা আমরা এখনো পর্যন্ত এই যে কবরের মতন যেই ঘরের মধ্যে, আয়না ঘরের মতো ঘরের মধ্যে বন্দি, এই অভিজ্ঞতাটা কিন্তু যিনি আল্লাহর রহমতে ফিরে এসছেন তার এর খুবই কম যারা আছেন এখনো আটক। প্রত্যেকটা পরিবারের মানুষ এই হাহাকারটা নিয়ে প্রতিটা সময় আমরা পার করছি যে এই জঘন্যতম অপরাধের সাথে যারা জড়িত, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের, শেখ হাসিনার থেকে শুরু করে তারেক সিদ্দিকী যিনি অ্যাডভাইজার ছিলেন, প্রতিটা আইন প্রয়োগকারী সংস্থা, র্যাব, ডিজিএফআই, ডিবি, পুলিশ এবং আদার যত এজেন্সি আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি, প্রথম দিকের ঘটনাগুলো ব্যাপকভাবে যেই গুম খুন করা হয়েছে সেটা হচ্ছে র্যাব কর্তৃক আমরা দেখি। আর তার পরবর্তীতে প্রত্যেকটা ডিবি সহ
আরও যত ল এনফোর্সমেন্ট এজেন্সিকে এনগেজ করা হয়, অবৈধভাবে মানুষকে এভাবে তুলে নিয়ে যেয়ে টর্চার করে এক একটা বর্ণনা আপনি শুনেন। আপনি জি, আরমান ভাই- আমি যদি আপনাকে একটু বলি তুলি, সেটা হলো যে বাহিনীগুলিকে যদি আমরা দোষারোপ না করে, যারা উচ্চাভিলাষী কর্মকর্তা ছিল, যারা সরকারকে টিকিয়ে রাখার মাস্টার মাইন্ড ছিল, পেছনের কারিগর ছিল, তাদের একজন জিয়াউল আহসান, সে তো আপনি দেখেছেন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে তো অসংখ্য গুম খুনের অভিযোগ। এখন আইনি প্রক্রিয়াটা আপনারা কিভাবে অবলম্বন করবেন দেশে? এবং আমরা জেনেছি যে ইউএনের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, তাদের সাথে কিভাবে আপনারা কাজ করবেন? ইউএনের ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্স অ্যান্ড ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস অলরেডি অনেক দিন ধরে আমাদের সাথে যুক্ত, এবং তারা কিন্তু সরকারের কাছে প্রতিবারই এই গুম হয়ে যাওয়া মানুষগুলো জানতে চাচ্ছেন। গত 4 বছরে সরকার তাদেরকে অ্যালাউ করেনি কিন্তু বাংলাদেশে আসার জন্য, তো এখন তারা আসতে পারছেন। আমরা যে চেয়েছিলাম যে জিয়াউল আহসান অবশ্যই, অনেক আমার ভাইয়ের কেস, সাজিদুল ইসলাম সুমনদের গুম করা এবং তাদের রাখা, র্যাব একে তুলে নিয়ে যাওয়া, এবং এরকম হাজারো গুমের সাথে খুনের সাথে জড়িত, এবং জিয়াউল আহসানের পেছনে যারা মদতদাতা, তারেক সিদ্দিক থেকে শুরু করে, এবং পরবর্তীতে র্যাব একে যারা সিইও ছিলেন তখন কিসমত হায়াতের টিম আর আরও অনেক অফিসাররা জড়িত এখানে, তো তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এবং এই মানুষগুলোকে আমরা যদি আসলে সেইটাই আমরা আইনি প্রক্রিয়া যাওয়ার জন্য আমাদের আইন বিভাগ, জুডিশিয়ারি কোনোটাই আসলে রাষ্ট্র ওইটা তখন আপনি জানেন যে কাজ করতো না, কেউই আমাদের ইনভেস্টিগেশন করেনি, কোনো মামলা নেয়নি, কোনো জিডি নেয়নি। এখন আমরা যেটা করছি যে আমরা একটা কমিশনের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ কমিশন, যেখানে প্রত্যেকটা কেসকে হ্যান্ডেল করা হবে, এবং ওই অনুযায়ী আমরা প্রত্যেকটা কেসের প্রেক্ষিতে সর্বোচ্চ অতি সত্বর তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমাদের একটা দাবি ছিল যে 24 ঘন্টার মধ্যে এদেরকে অ্যারেস্ট করা হোক। এবং আমরা দেখতে পেয়েছি যে জিয়াউল আহসানের মতো একজন এত মাস্টার মাইন্ড যার ছিল, সে যে ছিল, তাকে ধরে আনা হয়েছে, এবং এরকম আরো অনেক আছেন কমান্ডিং অফিসার। আমরা আশা করব যে তাদেরকেও ধরা হবে। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, তার পথ ধরে নতুন একটা বাংলাদেশ পেল দেশের মানুষ, সেই আন্দোলনে আপনিও অগ্রণী ভূমিকায় ছিলেন। এই যে ভুক্তভোগীদের কথা শুনলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার পরামর্শ কি? এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, গুম খুন যেন আবার ফিরে না আসে, যদি সংক্ষেপে বলেন। মানবিক মর্যাদার কথা বলে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু এই গুম, এই খুন সব মানবিক মর্যাদার চূড়ান্ত অবমাননা, চূড়ান্ত লঙ্ঘন। কোনোভাবেই সামনের বাংলাদেশে যেন এরকম ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুমের মতো জিনিসগুলো না ঘটে। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না সেই ব্যক্তির জন্য, তার পরিবারের জন্য। এখনও অনেক জায়গায় এরকম সিক্রেট ডিটেনশনগুলো আছে, সেই সিক্রেট ডিটেনশনগুলো খুঁজে বের করে সেগুলোকে যেন গুড়িয়ে দেওয়া হয়, এবং এই সিক্রেট ডিটেনশনগুলোর যারা দায়িত্বে ছিল তাদেরকে যেন যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা হয়। এই সরকারের কাছে আমরা সেই আবেদনটা জানাই। একই সাথে এখন যারা এই সিক্রেট ডিটেনশনের যে কাজগুলো এবং ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে যতজনকে তারা গ্রেফতার করেছে, সেই তালিকাগুলো, গুম করেছে, সেই তালিকাগুলো যেন সামনে নিয়ে আসা হয়। এবং সামনের বাংলাদেশে কোনোভাবেই র্যাব হোক, ডিজিএফআই হোক, ডিপি হোক, কোনো বাহিনী যেন কোনোভাবেই কাউকে গুম করতে না পারে, তেমনভাবে এই বাহিনীগুলোকে যেন ঢেলে সাজানো হয়। কারণ আমরা এমন একটা সমাজে বাস করতে চাই, এমন একটা দেশে বাস করতে চাই, সেখানে মানুষ নির্ভয়ে চলবে, সেখানে সে রুল অফ ল পাবে, সেখানে তাকে সে আইনের যে আশ্রয় পাওয়ার যে অধিকার তার আছে সেটা সে পাবে। কারো যদি অপরাধ থাকে তাকে গ্রেফতার করা হোক, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে নিয়ে আসা হোক, কিন্তু আজীবনের জন্যে তাকে একটা রুমে বন্দি করে রাখা, এটা তো কোনোভাবেই মানবাধিকার এটাকে সাপোর্ট করতে পারে না। আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এই যে আপনাদের ভিতরে যে কষ্ট, যন্ত্রণা এবং আপনাদের স্বজনদের অপেক্ষা, সে অপেক্ষার অবসান হোক। দর্শক, আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে ভিন্ন মত দমনের কোনো ক্যারিকুলাম থাকবে না, প্রত্যেকের অধিকার ফিরে পাবে। সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি।